আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানিয়ে বাড়ির আরেকটি গ্রামের ব্লগ দেখার জন্য আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আমন্ত্রণ করছি। আশা রাখছি যে যেখান থেকে বসে আমার এই নতুন ব্লগগুলি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ ছিল 27 তারিখ। তো আম্মার ব্যালকনি থেকে দাঁড়িয়ে আমি এই ভিডিওটুকুন করছি। এই যে নিচতলার ছাদটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে যে আম্মা বা আমরা আগে এসে এখানে উঠতাম, আম্মা এখানেই থাকতো। তো এখন তো এই নতুন এই বাড়িটা বা এই বিল্ডিংটা করার পরে এখন এখানে শিফট হয়েছে। যাই হোক, চলেন চলে যাই কিচেনের দিকে। সকালবেলা নাস্তা তৈরি করতে হবে। যে কাজটা এখানে করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে ঘুম থেকে উঠেই এক জগ বা এক কেটলি পানি গরম করে রাখি, আর রাইস কুকারে রত্নাপা পানি দিয়েছে। আজ সকালের নাস্তায় রুটি বানানো হবে। ওদিক থেকে আমি ইন্ডাকশন কুকারে দুধ চা বসিয়ে দিয়েছি। মোটামুটিভাবে সকালের যে কাজগুলো থাকে নাস্তা করার জন্য সেগুলো শুরু করে দিয়েছি। এখন রত্নাপা রাইস কুকারে যে পানিটা গরম করতে দিয়েছিল বা ফুটাতে দিয়েছিল, সেই ফুটন্ত গরম পানিতে এখন পরিমাণ মতো আটা দিয়ে এটাকে কাই রেডি করে নিচ্ছে। আজ কিন্তু অনেক রুটি বানাতে হবে আমাদের। কারণটা হচ্ছে যে আজ বাড়ির লোক সংখ্যা বেশি, খুব যে বেশি তা না, আসলে যেমনটা থাকছে প্রতিদিন তেমনই। তো এই তো, যারা ব্লগটা দেখা শুরু করেছেন প্রথমেই মনে করিয়ে দিচ্ছি যে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের এই বাড়ির ব্লগটাও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাছাড়া আজকে কিন্তু বাড়ির শেষ ব্লগটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এরপরে তো আমরা ঢাকায় চলে এসেছিলাম, আর বাসার ব্লগগুলি শেয়ার করা হবে ইনশাল্লাহ। তো এই যে চায়ের লিকারের মধ্যে আমি দুধ মিশিয়ে নিয়েছি, লাস্ট পর্যন্ত চাটাকেও আমি জাল করে নিয়েছি। আর এখন কিছু বিস্কিট দিয়ে 1 কাপ চা দিয়ে আব্বার কাছে একজন লোক এসেছে, তো ওনাকে নাস্তা দিয়ে দিলাম। এদিক থেকে রত্না আপা কাইগুলো ভালো করে ময়ান করে এখন ছোট ছোট করে রুটি বানানোর জন্য লেচি কেটে নিচ্ছে। তো আমি তাওয়া দিয়ে দিয়েছি চুলায়, তাওয়াটা গরম হলেই এক এক করে রুটিগুলো আমি ছেঁকে নিব। এর মধ্যেই কিন্তু বাড়িতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে, আর এতটা শীত তা বলার না। মনে হচ্ছে যে চতুর সাইডে শুধু বাতাস আর বাতাস। যতই বেলা যায় না কেন রোদের কোনো দেখা মেলে না, আর প্রচণ্ড বাতাসে কিন্তু শরীরটাকে শুকিয়ে নিয়ে আসে। তো যাই হোক, আমি এক এক করে কিন্তু রুটিগুলো ছেঁকে রাখছি। তবে আজ কিন্তু আর ভুল করছি না, যে চালনিটাতে রুটি রাখছি সেটার নিচে কিন্তু আজ টিস্যু পেপার দিয়ে নিয়েছি যাতে করে রুটিগুলো না ঘামে। যদিও বা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারছি না, তবে আমি যেহেতু কাজটা করেছিলাম তাই আপনাদেরকে বললাম। আজ সকালবেলা রুটির সাথে গরু মাংস দিয়ে খাওয়া হবে। গতদিন যে গরু মাংসটা রান্না করেছিলাম সেটা বেশ কিছুটা রয়ে গেছে, তাতে করে সকালবেলার এই খাবারটা চালিয়ে দেওয়া যাবে। তো আমি হাঁড়ি ধরেই চুলাতে বসিয়ে দিয়েছি। তো গতকালকে খাওয়ার পর এতটুকুই ছিল, আর এখন সকালে নাস্তার পরে সবটুকু শেষ হয়ে যাবে। মূলত এত বেশি ঠান্ডা পড়েছে যে ফ্রিজে কোনো কিছু রাখা লাগে না, এই বাইরে রাখলেই দেখছি তরকারিগুলো বেশ ভালো থাকে। তো আমি গরু মাংসটাকে গরম করে সাইডে রেখেছি, আর এখন আবার কয়েকটা রুটি ছেঁকে নিচ্ছি। আর গতকাল যে গরু মাংসটা রান্না করেছিলাম সেখানে কিন্তু চুই ঝাল দিয়ে রান্না করেছিলাম। খাবার দাবার সব শেষ করেছি, মানে সকালের নাস্তার পর্ব। এখন হচ্ছে আমরা যে ফ্লোরিং করি, যে বিছনাটা থাকে, তো সেখানে যে কাঁথা কম্বল রয়েছে এগুলি এখন আমি সব ভাঁজ করতে চলে এসেছি। কারণ একের পর একটা কাজ গুছিয়ে না নিলে কিন্তু এভাবে করে বেলা চলে যাবে। আর যেহেতু শীতের সকাল, সবাই কিন্তু মোটামুটিভাবে নামাজ পড়ে আরও বেশ কিছুটা সময় ঘুমায়, তারপরে বেলা হলে উঠে কিন্তু সকালে নাস্তা বানানোর জন্য আয়োজন করি। তো এরপরে আর বসে থাকার কিন্তু সময় দেওয়া যায় না। বসে থাকলে কিন্তু সময় শেষ, বাট আমাদের কাজগুলো কিন্তু থেকে যাবে, করা হবে না, খাওয়া হবে না। তো এই কারণেই কিন্তু এরপরে ঝটপট হাতে হাতে কিন্তু সবাই মিলেমিশে কাজগুলো করে নেই। আর আম্মার এখানে হচ্ছে কোনো কাজের লোক নাই, রত্নাপা যতটুকু পারে আম্মাকে হেল্প করে, আর আম্মা নিজেই করে। আর আমরা তো বাড়ি আসলে যে যতটুকু পারি সে ততটুকুই কিন্তু হেল্প করার চেষ্টা করি আম্মার কাজগুলোতে। এই তো এক এক করে আমি
যে কম্বল কাঁথা বেডশিট সব কিছু ভাঁজ করে নিলাম, বালিশগুলোকেও আমি উঠিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমার রুমের বিছনার উপরে রাখা হবে, আর এই তোশকটাকে কিন্তু ভাঁজ করে এক সাইডে কোণায় রাখা হবে। এরপরে চলে এসেছি দুপুরবেলার রান্নাবান্নার আয়োজনে। রত্নাপাকে দেখেছেন, সে কিন্তু কাটিতে বসে পড়েছে। আর এদিক থেকে বলেছিলাম না যে আম্মার রান্নাঘরে ড্রামের হাঁড়ি পাতিলের অভাব নাই, কী পরিমাণ ড্রাম আর হাঁড়ি পাতিল রয়েছে দেখেন, এক একটা হাঁড়ি পাতিল অনেক বড় বড়। তো আমি আবার মাঝে জিজ্ঞাসা করছিলাম যে আম্মা, আপনি আর কোন ছেলে মেয়ের বিয়ে দিতে বাকি রয়েছে, এত বড় বড় হাঁড়ি পাতিল দিয়ে কী করবেন? তো মাঝে মধ্যে দেখা যায় যে মসজিদে খাবার দেয়, মিলাদ দেয়, তো সেই খাবারগুলো রান্না করতে কিন্তু আবার ওই বড় বড় হাঁড়ি পাতিলগুলোর প্রয়োজন হয়। তো আম্মা বলছে এই কাজে তো লাগেই। তো রত্নাপার সাথে কিন্তু আমিও একটু হাত লাগাচ্ছি, কারণ যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে। রত্নাপা যে কাজটা করছে তরকারি রান্না করার জন্য ফুলকপি, সিম, আলু এগুলো আমাকে কেটে দিচ্ছে, আর আমি সবজি রান্না করার জন্য বাঁধাকপি, লাউয়ের গলা, সিম, আলু এগুলো এক এক করে কুচি করে কেটে নিব। তো আজকে বড় ভাবি হচ্ছে ওনার বাবার বাড়িতে চলে যাবে, আর আজ ছিল শনিবার। আজও কিন্তু আমার শ্বশুরের একটা বিয়ের দাওয়াত রয়েছে। তো আব্বা হচ্ছে একা যেতে চাচ্ছে না ওনার ছেলেকে ছাড়া। তো গতদিন শুক্রবার ছিল, গতদিনও একটা বিয়ের দাওয়াতে গিয়েছিল, আর আজও বিয়ের দাওয়াতে যাবে। তো বাড়ি কিন্তু আমরা 2 বউ 4টা বাচ্চা, আম্মা, রত্নাপা এই কজনই আছে। রত্নাপার হাজব্যান্ডও জয়পুরহাট গিয়েছে ব্যবসার কাজে। তো এই হলো অবস্থা। তো দুপুরবেলা কিন্তু আজও শ্বশুরও খাচ্ছে না, শ্বশুরের ছেলেও খাচ্ছে না। তো মোটামুটিভাবে তারপর রান্না করে রাখছি। আর ভাবিকে যেহেতু ভাবির বাবার বাড়ি থেকে লোক আসবে নিতে, ভাবি আজ বাবার বাড়িতে চলে যাবে, তো যার কারণে একটু এক্সট্রা রান্না করে রাখছি যে ওনারা আসলে ওনাদেরকে খাইয়ে দিতে পারবো। তো মাঝে রত্নাপা আবার একটা কাজে উঠে গেল, এর ভিতরে দেখলাম যে বড় ভাবি বসে রত্নাপা যে কাজটা রেখে গেছে সেটা করে ফেলছে, অর্থাৎ পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো আমাকে একটু কাটাকাটি করে হেল্প করে দিচ্ছে। এরপরে আমি রান্না করতে যাব। তো আমি আমার যে ভাজি বা সবজিগুলো আমি কেটে নিয়েছি সেগুলো আমি এক এক করে ধুয়ে নিয়েছি। এই যে এখন সবজিটাকে আমি চুলায় উঠিয়ে দিব। তো এই কাজটা করতে করতে একটু বলে নেই, যারা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করছেন আর আপনাদের কাছে যদি এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লেগে থাকে, তো রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেলের লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা অনেক আগেই করে আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তর থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। তো এই তো আমি কড়াইতে তেল দিয়ে তাতে মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে কেটে রাখা সবজিগুলো দিয়ে অল্প পরিমাণে হলুদ ব্যবহার করব আর লবণ দিয়ে তারপরে আমি নেড়েচেড়ে সবজিটাকে রান্না করে নিব। এই তো। আর পাশে রত্নাপা যেটা করছে, উনি কিন্তু শুকনো মরিচের বুঠা ফেলে দিচ্ছে। তো আজও কিন্তু শুকনো মরিচ বেশ কিছুটা আবার গ্রাইন্ড করে নিতে হবে। আপনাদেরকে বলেছি যে প্রতিদিনের মশলাটা প্রতিদিনই করা হয় বাড়িতে। বড় ভাবি এসেছে মোয়া খাওয়াতে, তো কাজের ফাঁকে আমরা সবাই মিলে একটু মোয়া খেয়ে নিচ্ছি। এখন ভাবি যাচ্ছে বাচ্চাদেরকে দিতে। তো আমার সুভা কখনোই কিন্তু মিষ্টি জিনিস পছন্দ করে না, তাই ও নিল না। এখন হচ্ছে বাচ্চাদেরকে ডাকা হচ্ছে, অন্য বাচ্চাদেরকে। তো তার ভিতরে ভাবির ছোটোটা, আমার ছোটোটা দৌড়ে এসেছে, আর বড়টা এখনও আসে নাই। এই যে জায়ান বেবি নিয়ে নিল। ওয়াসিফ কিন্তু খুব লজ্জা পাচ্ছে, তারপরেও কিন্তু সে নিল। আর ভাবি বড় বাচ্চাটাকে ডাকছে, ও এখনও আসছে না। তো যাই হোক, এই যে দরজাটা দেখছেন এটা কিন্তু রত্না আপার ফ্ল্যাটের দরজা। নেক্সট কোনোবার গেলে রত্না আপার ফ্ল্যাটটাও আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখাবো। আর ওই যে পর্দা নাড়া যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু শ্বশুরের ওই আলাদা 3তলা বিল্ডিংটা, যেখানে কিন্তু কলেজের প্রফেসর, তারপর হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের যে মালিক উনি থাকে, আর যে বৌদিকে গতকাল ব্লগে দেখেছিলেন একটা স্কুলের টিচার, ওনারা থাকেন ওই 3টা ফ্যামিলি। তো আপনাদের ভাইয়া ওই রকম চাদর টানিয়ে দেওয়া দেখে খুব বিরক্ত যে কেন বারান্দায় এই ধরনের চাদর টানিয়ে দিতে হবে। তো আমি বলছি যে আসলে গ্রামের ওনারা মনে করছে যে এই সাইড থেকে দেখা যাচ্ছে, এই কারণে মনে হয় ওইভাবে দিয়ে দিয়েছে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা হয়ে গেছে, আমি এখন নেড়েচেড়ে নামিয়ে নিব। তো সবজিটাকে নামানোর পরে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর এখন তেল দিয়ে আমি মাছ ভেজে নিব। তো মাছ যেগুলো ভাজছি সেটা হচ্ছে তরকারির জন্য বা ঝোলে দেওয়ার জন্য যে মাছগুলো লাগবে সেটাকেও ভেজে নিব। আর কয়েকটা কই মাছ আমি হচ্ছে যে একটুখানি মশলা দিয়ে ভুনে নিব।
তো ভাবির বাবার বাড়ি থেকে ভাবির খালাতো ভাই আর খালু আসার কথা, তো ওনাদের জন্য আমি একটু ভুনা করে নিব আলাদা করে। তো এই তো কই মাছগুলো দিয়ে দিয়েছি, সাথে করে কিন্তু তরকারি মাছগুলো দিয়ে দিচ্ছি, মানে একসাথেই আমি কাজগুলো করছি, যেটা করলে আমার একটু তাড়াতাড়ি হবে। আর এদিক থেকে আমি রান্নার ফাঁকে ফাঁকে বারবারই বাচ্চাদেরকে একটু দেখতে আসি, যেহেতু বাড়ির চতুর্থ সাইডটাই বেশ ফাঁকা রয়েছে, ওরা দৌড় দিয়ে কি কিনারায় যায় বা মানে কোনো অঘটন ঘটে কিনা সেটা বারবার চেক করার জন্য কিন্তু আমি এভাবে করেই একটু দেখতে আসি রান্নার ফাঁকে ফাঁকে। তো দেখলাম এখানে আমার বড় যা তার ছোটো বেবিকে সকালের নাস্তাটা খাওয়াচ্ছে, সে এখন এক ডিম সিদ্ধ খাচ্ছে। আর পুরা বাড়ি দেখেন কাঠ বাঁশ সব কিছু দিয়ে একদম এলোমেলো হয়ে রয়েছে। তো যাই হোক, গতকাল তনুশ্রী দিদি কমেন্ট করেছিলেন যে আমার বাড়ির এই এলোমেলো ব্লগগুলি আপনাদের কাছে বেশ ভালো লাগছে, জানতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে রিয়েল যে লাইফস্টাইল সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। কখনো কিন্তু ক্যামেরাটা ওপেন করার আগে কাউকে বলে রেডি করে দাঁড় করিয়ে রাখা বা কোনো কিছু এরকম কিছু থাকে না, একদম রিয়েল লাইফস্টাইলটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম দিদি, অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। আর এই যে তারপরে হচ্ছে গিয়ে আমি মাছের মাথা লেজ অন্যান্য যে মাছের পিসগুলো ছিল সেটাও আমি একটু ভেজে নিলাম তরকারি রান্না করার জন্য। আজ কিন্তু লাউ রান্না করছি না, লাউয়ের গলা কিন্তু ছিল আপনাদের ভাইয়া সকালবেলা দুপুরবেলা আর কি বিয়ের দাওয়াতে যাওয়ার আগে বলে গেছে যে লাউয়ের গলা দিয়ে লাউ যেন রান্না করি। তো আজ স্কিপ করে গেছি, বললাম যে না আজ হচ্ছে ফুলকপি সিম আর আলু দিয়ে ঝোল করব, তো সেটাই করছি। আমি বললাম যে লাউ খাওয়া বন্ধ, আর ঢাকায় যেয়ে আমি টোটালি তোমাকে লাউ কিনতে দিব না, এত পরিমাণে লাউ খেয়েছো যে লাউয়ের প্রতি অনীহা এসে গেছে। তো যাই হোক, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পছন্দের খাবারে লাউ ছিল, উনি লাউ খুব বেশি পছন্দ করতেন। তো এটাকেই কারণ ধরে আমার জামাইও খুব বেশি লাউ খায়। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আর এখানে মুরগি রান্না করছে আমার বড় যা। তো উনি কষিয়ে নিচ্ছে সব মশলা দিয়ে। হঠাৎ করে আমার কলেজ লাইফের টিচার আমাদের বাড়িতে আসবে, যে বিয়েতে আব্বা আর সুভার বাবা গিয়েছিল ওই একই বিয়েতে আমার স্যারও এসেছেন। তো এসে শুনতে পেয়েছেন যে আমি এখন এখানে আছি, অর্থাৎ এ বাড়িতেই আছি, গ্রামে এসেছি। তো স্যার বললেন যে আমি দেখতে যাব, আর স্যার হচ্ছে যে আমার শ্বশুরের বন্ধু, একই গ্রামের লোক। তো স্যার দেখতে আসবে শুনে আমি এদিকে স্যারের জন্য নাস্তা রেডি করছি। তো বড়ভাবি বললো যে যাও তুমি স্যারের সাথে কথাবার্তা বলো, দেখা করো, আমি এদিকটাতে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। তো আমি কিন্তু ওপাশ থেকে যে কই মাছগুলো ভেজে নিয়েছিলাম তার কয়েকটা কিন্তু আমি এখানে ভুনাও করে রেখেছি। আর আমার যে স্যার এসেছেন, তো এই স্যার আমাকে এত বেশি ভালোবাসেন। আমি কিন্তু খুলনা সরকারি মহিলা কলেজের স্টুডেন্ট, ওখানে আমি হোস্টেলে থেকে ইন্টার পাস করেছি, আর ওখানে অনার্সও কমপ্লিট করেছি রাষ্ট্রবিজ্ঞানে। তো স্যার ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের হেড, এবং পরবর্তীতে উনি যশোর বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো আমি বরাবরই আমার যে ডিপার্টমেন্ট সেখানে ফার্স্ট হতাম। তো স্যার আমাকে অনেক স্নেহ করতেন এবং ভালোবাসতেন। আর যেহেতু ওনার বন্ধুর ছেলের বউ, উনি কিন্তু সেই সুবাদে আমাকে দেখতে এসেছেন। অনেক দিন পর স্যারকে দেখে খুব বেশি ভালো লাগলো, এবং আমার আব্বার কথাও বললো স্যার যে তোমার আব্বাকেও আমার কথা বলো। তারপরে স্যার নাস্তা করে বিদায় নিলেন, আর এদিক থেকে আমরাও সবাই দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বড় ভাবিকে নিতে বাবার বাড়ি থেকে লোকজন চলে এসেছে। এখন ভাবি তার দুই ছেলেকে নিয়ে আস্তে আস্তে করে নিচে নেমে যাচ্ছে। তো বড় ভাবি কিন্তু গতদিন সন্ধ্যাবেলা এরকম টাইমে এসেছে, আর আজ সন্ধ্যাবেলা এই টাইমে চলে যাচ্ছে। তো ছোট যাও এক রাত এসে থেকে গেছে, বড় যাও এক রাত থেকে চলে গেল, আর এখন বাকি আছি আমরা। তো আমরা চলে গেলে কিন্তু পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। আপনাদের ভাই আর রত্নাপা মিলে ভাবিকে উঠিয়ে দিতে গেছে, আর আমি আর শাশুড়ি মা ছাদের উপর থেকে একটু দাঁড়িয়ে ভাবির এই চলে যাওয়াটা দেখছি, সাথে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য। তো আস্তে আস্তে করে বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে। আব্বা আমাকে বাড়িতে একা রেখে আমরা সবাই যে যার জায়গায় চলে যাব। তো ভাবি তো গেল 27 তারিখ রাতের বেলা, আর আমরা তার পরের দিন 28 ডিসেম্বর দুপুর 1টার দিকে বাড়ি থেকে রওনা করেছি। একদম ভোরেও রওনা করা যায় না, কারণ হচ্ছে কুয়াশার জন্য গাড়ি চালাতে সমস্যা হয়, আবার রাতের বেলাও রওনা করা যায় না এই একই সমস্যার কারণে। তারপরে আমরা ঢাকার চলে এসেছিলাম 28 তারিখ রাত 8টায়। তো এই ছিল আজকের ব্লগ, আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে একটা কমেন্ট করে জানাবেন। আশা রাখছি আজকের ব্লগটাও বেশ কিছুটা ভালো লাগবে। তো
তো সবাই খুব বেশি ভালো থাকবেন। এরপরে দেখা হবে আমার বাসার ব্লগগুলি নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।